মিনু তার ছেলে টোনা আর টোনার দুই বউ টুনি আর মুন্নির সাথে বাস করত। মিনু খুব ভালো মনের পাখি ছিল। মিনু তার দুই বৌমাকে খুব ভালোবাসতো, একদম নিজের মেয়ের মতো। টোনার দুই বউয়ের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। দুই বউয়ের মধ্যে কোনো মিল ছিল না। মিনু সবসময় তাদেরকে বোঝাতো, এই শোন, আজ থেকে তুই দুপুরে রান্না করবি, আর শুধু দুপুর বেলা না, পুরো রান্নাটাই তুই করবি। না, আমি দুপুরে রান্না করতে পারবো না, এমনিতেও দুপুরে কত গরম। এই গরমে আমি রান্না কিছুতেই করব না। এত ছোট্ট একটা ঘরে রান্না করতে খুব কষ্ট হয়, আর এমনিতেও তো আমি বাসার সব কাজ করি, তুমি রান্না করবে, বুঝেছো? এসেছে জ্ঞান দিতে, সব কাজ ও করে। তুই কি একাই দুপুরে রান্না করিস? আমিও তো দুপুরে রান্না করি মাঝে মাঝে, কিন্তু এখন থেকে তুই দুপুরে রান্না করবি। আমি দুপুরে রান্না করতে পারবো না, আমি তো বাড়ির অন্যান্য সব কাজ করি। বৌমারা, তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, রান্না করা নিয়ে তোমাদের এত ঝামেলা? আচ্ছা ঠিক আছে, তবে আমি দুপুরের রান্নাটা করে দেব। তবুও তোমাদের এসব ঝামেলা আমার আর একদম ভালো লাগে না, বুঝতে পেরেছো? মিনু এইভাবে তার বউদের আগলে রেখেছে। মিনু বেঁচে থাকতে কখনো তার পরিবারের ফাটল ধরতে দেয়নি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টোনা শহর থেকে এসে মিনুকে বলে, মা, আমি এদের মানে তোমার দুই বৌমার ব্যাপারে সব জানি মা। ওরা সব সময় ঝগড়া করে, কিন্তু তুমি তা মিটিয়ে দাও। আমি তোমাকে কত করে বললাম আমি মুন্নিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই, কিন্তু তুমি তো আমার পছন্দের মেয়ের সাথে সাথে তোমার পছন্দের মেয়েরও বিয়ে দিলে। তোমার অবর্তমানে এদের ঝগড়া কে সামলাবে মা, বলো? তুই কোনো চিন্তা করিস না রে বাবা, ততদিনে ওরা ওদের ভুল বুঝতে পারবে আর কখনোই ঝগড়া করবে না। মা, আমি বলতে চাচ্ছি যে তুমি বেঁচে থাকতে ওদের সব ভাগ করে দিয়ে যাবে। এ কথা শুনে মিনু তার দুই বউকে সব কাজ করতে না করে দেয়, কিন্তু রান্নাঘরটা বাদে। সব কাজ ভাগাভাগির কথা শুনে টোনা বলে, মা, তুমি তো সব কাজ ভাগাভাগির কথা বললে, কিন্তু রান্নাঘরটা ভাগ করে দিলে না কেন? আরে বাবা, ওরা তো আর রান্নাঘরে থাকতে চাইবে না। তুই রান্নাঘর নিয়ে কেন এত চিন্তা করছিস বলতো? মিনু জানতো না যে ওই রান্নাঘরই তাদের দুই বউয়ের ঝগড়ার একমাত্র কারণ হবে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মিনু তার দুই বউকে ডেকে বলে, বৌমারা, আজকে তোমরা আমার পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াবে। এ কথা শুনে টুনি আর মুন্নি রান্নাঘরে যায় মিনুর জন্য খাবার বানাতে। আমার পছন্দের খাবার মাছ ভাত, আমি মায়ের জন্য এই খাবারটাই বানাবো। দিদি, তুমি চুপ করো, তোমার প্রিয় বাঙালি খাবার মাছ ভাত এখন কেউ পছন্দ করে না, এগুলো তো অনেক পুরনো খাবার। আমি বরং মায়ের জন্য পাস্তা বানাবো। তুই চুপ কর তো, ওটা একটা খাবার হলো নাকি? হ্যাঁ, তোর খাবারের নাম শুনলে তো মনে হয় কোনো দেশে যুদ্ধ লেগেছে। তুই এখন এখান থেকে সর তো, আমি মায়ের জন্য মাছ ভাত রান্না করব। তোর সব ভয়ঙ্কর খাবার পরে রান্না করবি। না, আমি আগে রান্না করব, আমার আধুনিক খাবার পাস্তা। তুমি এখান থেকে সরো তো, আমি আগে রান্না করব মায়ের জন্য। কেন সরবো শুনি? আমি আগে রান্না করব, কারণ আমি এবারের বড় বউ। এই নিয়ে তাদের দুই বউয়ের ঝগড়া শুরু হয়ে যায়। আর তখনই সেখানে মিনু চলে আসে। কি শুরু করেছো তোমরা? থামো এবার, যাও, আমাকে তোমাদের রান্না করে খাওয়াতে হবে না। রান্নাঘরে এসে এভাবে কেউ কি ঝগড়া করে নাকি? লোকে শুনলে কি বলবে বলো তো? এই কথা বলে মিনু ওদের ঝগড়া থামিয়ে রান্নাঘর থেকে চলে যায়। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন টোনা কাজ থেকে ছুটি নেয়, আর ওই দিন টোনা সারাটা দিন বাড়িতেই থাকে। টোনা সারাদিন বাড়িতে থাকবে শুনে মুন্নি আর টুনি সকাল সকাল উঠে রান্নাঘরে চলে যায়। মুন্নি সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে যায় আর বলতে থাকে, টোনা আমাকে খুব ভালোবাসে, আজ আমি টোনার জন্য পাস্তা রান্না করব। আর শুধু টোনাকে নয়, মাকেও খাওয়াবো, আর কাল থেকে রান্নাঘরের দায়িত্ব আমার হবে। মুন্নি পাস্তা রান্না করে টোনাকে দেয়। এরপর বড় বউ টুনি টোনার জন্য মাছ ভাত রান্না করে টোনাকে দেয়। এত সব খাবার দেখে টোনা অবাক হয়ে যায়। আরে আরে, এগুলো কি? আর একসাথে এত খাবার আমি খাবো কি করে? এগুলো এক এক দিন আলাদা আলাদা করেও তো দিতে পারতে। আমি এত খাবার খাবো না। টোনা, তোমাকে এত খাবার খেতে হবে না, তুমি শুধু আমার রান্না করা খাবারটাই খাও। খুব মজা হয়েছে। টোনা, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো, তাই তুমি আমার রান্না করা খাবারটাই খাবে, এই আমি বলে দিলাম।
তোকে ভালোবেসে বিয়ে করেছে তো কি হয়েছে? মা আমাকে তো পছন্দ করে এ বাড়িতে এনেছে, আর তুই কি রান্নাঘরের মতো এখানেও ঝগড়া শুরু করে দিয়েছিস? টোনা, আমি কিন্তু এবারের বড় বউ, তোমার বড় বউ আমি, তাই বলছি কি টোনা, তুমি আমার পছন্দ করা খাবারটাই খাবে। তোমার মায়ের পছন্দের বউ বলে কথা। টোনা, তুমি আমার পছন্দের খাবার খাবে আর রান্নাঘরটা আমাকে করে দেবে, এই আমি বলে দিলাম। আর ওই রান্নাঘরে আমি একাই রান্না করব, তখন দেখবো কে আমার গায়ে পড়ে ঝগড়া করতে আসে। না টোনা, তুমি রান্নাঘরটা আমার নামে করে দেবে। আর এই মুন্নি, তুই কি বলছিস? আমি রান্নাঘরে তোর গায়ে পড়ে ঝগড়া করি? আর বলছি কি টোনা, তুমি রান্নাঘরের দায়িত্বটা আমাকেই দেবে। আমি প্রতিদিন তোমাকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো। আর ও কি সব রান্না পারে নাকি? কি সব যুদ্ধ টুদ্ধ বানায়, ছি, একটুও খেতে ভালো লাগে না। ছি, ওসব কোনো খাবার হলো? দেশি খাবার খেতে হয়, মাছ ভাত এগুলোই হলো খাবার। এভাবে দুই বউয়ের অনেক ঝগড়া লেগে যায়, আর মিনু এসে তাদের ঝগড়া থামায়। টুনি আর মুন্নি সেখান থেকে চলে যায়। তখন মিনু টোনাকে বলে, বাবা টোনা, সব দোষ আমার রে, আমি যে কেন তোকে দুটো বিয়ে করালাম। আর তুই ঠিকই বলেছিলি রান্নাঘরটা ভাগ করে দিতে, কিন্তু বাবা, আমি যদি রান্নাঘরটা ভাগ করে দেই তাহলে বনের অন্য পাখিরা কি বলবে বলতো? কিন্তু মা, এদের ঝগড়া তো এই রান্নাঘর নিয়ে, তাই যতদিন না রান্নাঘর ভাগ করে দিচ্ছ ততদিন আমার মনে হয় এরা ঝগড়া থামাবে না। এদেরকে এক করতে হবে, বৌমাদের একটা উচিত শিক্ষা দিতে হবে, যাতে ওরা আর কোনোদিনও ঝগড়া না করে। এর জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে রে বাবা, এই বুদ্ধি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এরপর মিনু তার বুদ্ধির কথা টোনাকে বলে, আর মিনু আর টোনা সেই বুদ্ধি অনুযায়ী কাজ করে। মিনু টনি আর মুন্নিকে রান্নাঘরটা ভাগ করে দেয়। একদিন টোনা মুন্নিকে বলে, মুন্নি, আমি দুদিনের জন্য শহরে যাচ্ছি, আমি শহর থেকে ফিরে এসে তোমার হাতে রান্না খাবো, তুমি আমার জন্য রান্না করে রাখবে কেমন? তাও আবার 5 প্রকারের ভালো ভালো রান্না, একটা কম হলে আমি কিন্তু খাবো না, এই আমি বলে দিলাম। আমি কি কি খাবো শোনো। এরপর টোনা 5 প্রকারের খাবারের কথা টনিকেও বলে, আর তারপর টোনা শহরে চলে যায়। আজ টোনার ফেরার দিন। টোনা আজকে বাসায় আসবে, টোনা যেমনটা বলেছে আমি তেমনই রান্না করব, আর টোনার মন জয় করব। এই বলে টুনি রান্না করা শুরু করে। দুই বউ একই খাবার রান্না করে। সন্ধ্যায় টোনা বাড়িতে আসে, আর দুই বউ তার সামনে তাদের রান্না করা খাবারগুলো রাখে। মুন্নি দেখে টুনিও তার মতো একই খাবার রান্না করেছে। একি দিদি, তুমি আমার মতো একই খাবার রান্না করেছো কেন? তার মানে টোনা যেদিন আমাকে যেসব রান্না করার কথা বলেছিল, তুমি কি সেসব লুকিয়ে লুকিয়ে শুনেছো নাকি? হ্যাঁ, কি সব বলছিস? আমার তো মনে হয় তুই লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনেছিস। আমাকে টোনা 5 প্রকার খাবার রান্না করতে বলেছে। তোমাকে না, টোনা আমাকে বলেছে। তোমরা কি এবার থামবে? আমি তোমাদের দুজনকেই বলেছি একই খাবার রান্না করতে। টোনা, তুমি জানো আমি কত কষ্ট করে তোমার জন্য 5 প্রকার রান্না করেছি? তুমি যদি আমাকে বলতে যে দিদিকেও একই প্রকার খাবার রান্না করতে বলেছো, তাহলে আমরা দুজন মিলে মিশে রান্না করতাম। হ্যাঁ টোনা, তাহলে আর আমাদের এত কষ্ট করতে হতো না, আর এত খাবার নষ্টও হতো না। আমি তোমাদের শিক্ষা দেওয়ার জন্য এ কাজ করেছি, যাতে তোমরা বুঝতে পারো যে ঝগড়া না করে মিলেমিশে রান্না করা কত ভালো। টোনা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আর কখনো ঝগড়া করব না। আজকে যদি আমাদের দুটো রান্নাঘর না থেকে একটা রান্নাঘর থাকতো, তাহলে আর এমনটা হতো না। হ্যাঁ দিদি, আমিও আর কখনো রান্নাঘর নিয়ে ঝগড়া করব না। এরপর থেকে ওরা আর কখনোই ঝগড়া করে না, আর অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে। রূপসাপুর জঙ্গলে সব থেকে একটা বড় গাছে পাশাপাশি দুটো ঘর ছিল। সেই ঘর দুটোতে বাস করত টোনাটুনি এবং বান্টি ও সুখের পরিবার। টুনি দিদি, এই নাও খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা। শীত তো পড়েই গেল বলো, তাই আর কি আমি কটা পিঠা বানালাম সবাই মিলে খাওয়ার জন্য। এই নাও গো দিদি। ভালোই হলো, চলো তুমিও বসে পড়ো, সবাই মিলে খাই। কিন্তু বান্টি দাদা কোথায়? তাকে তো কোথাও দেখছি না। দুদিন আগে সে আমাকে বলল সে নাকি অফিসের কাজে বাইরে যাচ্ছে, কিন্তু দুদিন কেটে গেল, এখনো তো সে বাড়িতে ফিরলো না। সে কি গো, তুমি তাকে কল দেওয়ার চেষ্টা করনি? চেষ্টা তো করেছি, কিন্তু তার ফোনে তো
কোনো কলই যাচ্ছে না। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে টুনি। এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর এদিকে বড় একটা গাড়ি এসে বান্টির উপর দিয়ে চলে যায়, আর বান্টির মৃতদেহের ওপরে একটা চিঠিও লিখে যায়। এ কি, আমার বান্টির আবার এটা কি হলো? টুনি দিদি, এই দেখো আমার বান্টি, ও কেন কথা বলছে না? কথা বলো বান্টি, কথা বলো। সখী দিদি, তোমার বান্টি যে আর কোনোদিনও কথা বলবে না, কারণ বান্টি দাদা যে মারা গেছেন। না না, এটা কিছুতেই হতে পারে না। আমাকে ছেড়ে ও কিছুতেই চলে যেতে পারে না। সখী দিদি, তুমি একদম কেঁদো না গো। কিন্তু বান্টি দাদার উপর ওটা কিসের কাগজ? আর কিছু লেখা আছে বলে মনে হচ্ছে। এরপর টুনি বান্টির মৃতদেহের ওপর থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করে। তোদের বসবাসরত কাজটা আমার, আর ওই ঘরও আমার। তোরা এখান থেকে চলে যা। আমার চেলারা এসে এখানে ঘাঁটি কাটবে। যদি তোরা আমার কথার অবাধ্য হোস, তবে আমি তোদের হালও বান্টির মতোই করব। এই ঘর তো আমরা বানিয়েছিলাম, তাহলে আবার এই ঘরটা অন্য কারো কি করে হলো? তাছাড়া বান্টি তো আমাকে এসব নিয়ে কোনোদিন কোনো কথা বলেনি। আমার মনে হচ্ছে কি দিদি, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর তাছাড়া কোনো দুষ্টু পাখির হাতও রয়েছে। আমাদেরকে ওকে খুঁজে বের করতে হবে। এবার আমি আমার বান্টিকে ছাড়া কি করে বেঁচে থাকবো টুনি দিদি? কেতো না গো, তুমি একদম কেতো না। এবার যে বান্টি দাদা সৎকার করানোর জন্য নিয়ে যেতে হবে। এরপর জঙ্গলের অন্যান্য পাখিরা এসে বান্টির দেহকে নিয়ে যায় আর তার মৃতদেহকে সৎকার করায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর এদিকে, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে এইদিকে আয়, এইদিকে আয় তোরা। আমি যে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি রে, কোথায় কোথায় তোরা সবাই? কি হয়েছে গো মিনু মাসি, এভাবে ডাকছো কেন? বলো তো এবার কি হয়েছে? আমি দেখলাম আমাদের জঙ্গলে একটা কালো ছায়া নেমে এসেছে, আর সেই ছায়াটা পুরো জঙ্গলকে কেমন ওলট পালট করে দিচ্ছে। আর পাশাপাশি দুটো ঘরকে চাইছে। আমি সেই ঘর দুটোকে দিতে চাইনি, তার জন্য আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আর জানিস তো, এই ঘটনার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। এসব তুমি কি বলছো কি মিনু মাসি? সেদিনও বান্টিকে হত্যা করে একটা চিঠি কে যেন দিয়ে গেছে, আর আজ কিনা তোমার এসব স্বপ্ন দেখা। সত্যি কি এই দুই ঘরের জন্য কোনো বিপদ নেমে আসছে? শোন, এবার থেকে তোরা একটু সাবধানে থাকবি। আমার তো মনে হচ্ছে এসবই ওই ভুতুড়ে আত্মার কাজ। ও চাইছে পুরো জঙ্গলকে কেড়ে নিতে। এসব তুমি কি বলছো কি মিনু মাসি? কার আত্মা? আর সে কেনই বা পুরো জঙ্গল দখল করে নেবে বলো তো? না না, ওসব তেমন কিছু নয়। তোরা সবাই এবার জঙ্গলে ফিরে যা, আর সবাই একটু সাবধানে থাকিস, তাতেই হয়ে যাবে রে। না না মিনু মাসি, আমরা কোথাও যাব না। তুমি এখন আমাদেরকে আগে বলো, তুমি কার আত্মার কথা বলছিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা যখন শুনতেই চাইছিস তবে শোন। সে অনেক আগের কথা, তখন আমার বিয়ে হয়নি। আমি সবে মাত্র স্কুলের গণ্ডি পেরিয়েছি। আর জানিস তো, টুনি আর সুখী সেই সময়ই তোদের ওই ঘর দুটোকে বানানো হয়। কি বলছো কি? তখন এই ঘর দুটো বানানো হয় মানে? টোনার বান্টি তো বলেছে এই ঘর দুটো ওরা বানিয়েছে, আর তারপরেই তো ওরা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। ওরা তোদেরকে মিথ্যে বলেছিল। আসলে ঘর দুটো ছিল এক নর্তকী মুরগি পাখির। তাহলে আবার সেই পাখি নিজের ঘর কেন ছেড়ে দিয়েছে? শোন শোন, তবে কেন ছেড়ে দিয়েছে। ওই দুই ঘরের পেছনে ছিল রকি টোনার বাস। রকি টোনা ওই নর্তকীকে ভীষণ পছন্দ করত। শোন না রে মুন্নি, তুই এই নাচ গান করা বন্ধ করে দে না রে। আমি যদি নাচ গান করা বন্ধ করে দিই, তাহলে আমি আবার টাকা কোথায় পাবো? হ্যাঁ, আর টাকা না পেলে আমি খাবো কি? তোকে তো আমি ভালোবাসি বল, আর আমি তোকে বিয়ে করে তোর ভরণ পোষণের সব দায়িত্ব নেব রে। আমি তো নাচ গান করে বেড়াই, আর তুই তো এই জঙ্গলের অনেক ভালো ছেলে। সবাইকে আমাদেরকে মেনে নেবে বলতো? কে মানলো আর কে না মানলো তাতে আমার কোনো কিছু যায় আসে না রে। তুই মানলেই হলো, বুঝতে পেরেছিস তো? না রে, তা হয় না। আমরা একটা সমাজে বাস করি, আর সমাজের প্রতি আমাদের তো একটা দায়িত্ব আছে। তোর যদি আমাকে এতই ভালো লাগে, তবে তুই মোড়লের কাছে যা, আর গিয়ে আমাদের ব্যাপারে সবটা খুলে বল। মোড়ল মশাই যদি আমাকে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তাহলে এই জঙ্গলের কেউই আমাদের কোনো কথা বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তবে আমি যাচ্ছি ওই মোড়লের কাছে। তবে আমি তোকে সাথে নিয়ে যাবো রে। যা হবে তা একসঙ্গেই হবে। এবারে তুই চল চল আমার সাথে। ওরা দুজনে মিলে মোড়লের কাছে যায়, আর তাদের বিয়ের কথা মোড়লকে জানায়। আর এসব কথা শুনে মোড়ল ভীষণ রেগে যায়। কি কি রকি, তুই তো অনেক ভালো একটা ছেলে। এত ভালো একটা ছেলে হয়ে তুই কেন এই নর্তকীকে বিয়ে করতে চাস বলতো, যেখানে আমরা কেউই এই পাখিকে কোনো সম্মান দেই না। আমি যেমন রক্ত মাংসে গড়া পাখি,
মনিও তো ঠিক তেমনই রক্তে মাংসে গড়া পাখি, তাহলে কেনই বা আমাদের বিয়েটা মানা যাবে না বলুন তো? তাছাড়া নাচ গান করা তো কোনো খারাপ কিছু নয়, কেউ নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য নাচতেও পারে, গান গাইতেও পারে, তাই বলে তো আর আমরা তাকে ঘৃণা করতে পারি না। দেখ রকি, তুই কিন্তু আমার সঙ্গে অযথাই তর্কে জড়াচ্ছিস। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আমি তোদের বিয়েটা কখনোই মেনে নিতে পারবো না। তবে আপনিও কান খুলে শুনে রাখুন মোড়ল মশাই, আমি মুন্নিকে বিয়ে করব, আর এটাই হচ্ছে নিশ্চিত। চল মুন্নি চল, এইখানে আর এক মুহূর্ত নয়। জানিস তো, তারপর ওরা ওদের ঘরে ফিরে যায়, আর ঘরে ফিরে গিয়ে দেখে। কে কি, আপনারা এখানে কি করছেন? আমরা সবাই তোদের ভালোবাসার ইতি ঘটাতে এসেছি। এইভাবে বিনা অপরাধে তোরা কিনা আমাদেরকে মারলি, আমরা আবারও ফিরে আসব, আর তখন তোদেরকেও ধ্বংস করব। এই শেষ কথাটুকু বলেই ওরা দুজনেই মারা যায়। আহারে, অনেক কষ্টদায়ক ঘটনা। কিন্তু মাসি, এইসবের সঙ্গে বান্টির কি সম্পর্ক? বান্টি তো ওদের বিষয়ে সবটা জানতে পেরেছিল আর নিজের দাস বানাতে চেয়েছিল। এদিকে আত্মারা তো এই জঙ্গলের ধ্বংসলীলা চালাতে চাচ্ছে, আর তার জন্য প্রয়োজন ওদের ওই 2 ঘর। কিন্তু ওদেরকে যদি ঘরটা দিয়ে দেওয়া হয় তবে তো আমাদের মৃত্যু নিশ্চিত। বলছি কি মাসি, ওদের আটকানোর কি কোনো উপায় নেই? একটাই উপায় আছে, আর তা হলো ওই 2 ঘরকে পুড়িয়ে ছাই করে দেওয়া। মিনুর কথা শেষ হতে না হতে হঠাৎ করে চারদিকে অন্ধকার নেমে আসে, তারই মধ্যে 2টো আত্মা এসে প্রকট হয়। তোদের যে আবার এত বড় সাহস, তোরা কিনা আমাদেরকে ধ্বংস করার কথা ভাবছিস? আজ তো তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। রকি, তুমি যাও যাও, সব কটাকে ধরে ফেলো। না না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের তো কোনো দোষ নেই বলো। আত্মা দুটো কারো কোনো কথা না শুনে পাখিদেরকে ধরে আর ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এদিকে দ্রুত গিয়ে একটা মশাল হাতে নিয়ে তাতে করে আগুন লাগিয়ে সেই 2 ঘরের কাছে যায়। এরপর টুনি সেই 2 ঘরে আগুন লাগিয়ে দেয়, সাথে সাথে 2 ঘর আগুনে পুড়ে যায়। এরপর সাথে সাথে সেই 2 আত্মা অদৃশ্য হয়ে যায়, আর পুরো জঙ্গল আত্মার হাত থেকে বেঁচে যায়। আর জঙ্গলবাসী আবারও সুখে শান্তিতে আগের মধ্যে বসবাস করতে থাকে। তাদের দিন দরিদ্রতায় কাটতে থাকে। এভাবেই কেটে যায় অনেক দিন। বাবা রাজু, কাজ থেকে ফেরার পথে পূজার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনিস বাবা। তোকে আমি বলে দিচ্ছি কি কি আনতে হবে। দূর মা, রাখো তো তোমার পুজো, এতদিন থেকে তো পুজোই করছো, কই তোমার ঈশ্বর তো বাবাকে ফিরিয়ে দিতে পারলো না। এভাবে বলিস না বাবা, তোর বাবার নিরুদ্দেশ হওয়াটা আমাকে আজও কাঁদায়। এখন ঈশ্বরকে ডাকা ছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই বাবা। হ্যাঁ মা, দিনমজুরের কাজ করে যে কটা টাকা পাই সেটা তোমার ঈশ্বরের পুজো করেই শেষ করো, আর সারা জীবন না খেয়েই দিন কাটাও। এই বলে রাজু চলে যায়, আর টুনি মন খারাপ করে কাঁদতে থাকে। আস্তে আস্তে টুনিদের সংসারে দারিদ্রতা আরো বাড়তে থাকে, আর এমন দারিদ্রতার কারণে রাজু অনেকটা খিটখিটে হয়ে যায়। আমি যে আর পারছি না দারিদ্রতার এত চাপ নিতে। এভাবে কি সংসার চলে বলো? এখন তো কেউ আমাকে কাজও দিতে চায় না। আমি বুঝতে পেরেছি রে বাবা। চল বাবা, একবার তোকে নিয়ে জমিদার মশাইয়ের কাছে যাই। তোর বাবা তো জমিদারের পেয়াদা ছিল, তিনি যদি তোকে কোনো কাজ দিতে পারে। চল বাবা চল। এই বলে টুনি রাজুকে নিয়ে জমিদার ঈগলের কাছে যায়, আর টুনি জমিদারকে বলে, প্রণাম জমিদার মশাই, আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার এখানকার একজন পেয়াদার স্ত্রী। কি করে চিনবো আমি? আমার এখানে তো কত পেয়াদা কাজ করে, আমি কি সবার মুখ চিনে চিনে রাখবো নাকি? হ্যাঁ, সেটা হয়তো আপনি ঠিক বলেছেন। আসলে জমিদার মশাই, আপনার এখানে টোনা নামে এক পেয়াদা কাজ করত। আমি তারই স্ত্রী, যে আপনার কাজ করতে গিয়ে নিরুদ্দেশ হয়েছে। ও আচ্ছা,
ওই শয়তান লোভী টোনা তোমার স্বামী? ওই টোনা তো একটা বেঈমান। আমি ওকে গুপ্তধন আনতে পাঠিয়েছিলাম, কিন্তু ও আমার সাথে বেঈমানি করে গুপ্তধন নিয়ে কোথায় যেন পালিয়ে গেছে। না না জমিদার মশাই, টোনা বেঈমান না। জানি না টোনা কেন ফিরে এলো না। জমিদার মশাই, টোনা না থাকায় আমরা ভীষণ অসুবিধায় পড়ে গেছি। দয়া করে আপনি আমার ছেলেকে এইখানে একটা কাজ দেন না জমিদার মশাই। না না, কিছুতেই না। একটা বেঈমানের ছেলেকে আমি কখনোই এখানে কিছুতেই কাজ দেব না। চলে যা, চলে যা বলছি। তোর ছেলেকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা, নইলে প্রহরীকে ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব, এই বলে দিলাম। জমিদারের এমন কথা শুনে টুনি অনেক কাঁদতে থাকে আর চোখের জল মুছতে মুছতে তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু জমিদারের মুখে গুপ্তধনের কথা শুনে রাজুর মনে অনেক প্রশ্ন আসে। আচ্ছা মা, জমিদার মশাই কোন গুপ্তধনের কথা বলছে? আর বাবা নিরুদ্দেশ হওয়ার পিছনে কি রহস্য আছে, সবটা আমাকে খুলে বলো তো। না বাবা রাজু, ও কিছু নয়। মানে ওসব ছেড়ে দে তুই। না মা, আজ তোমাকে সবটা বলতেই হবে। আমি জানি তুমি সবটা জানো। বলো মা, বলো, আজ তোমাকে যে বলতেই হবে মা। রাজুর কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে বলে, এতদিন আমি যে কথাটা তোর কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, আজ তা আমাকে বলতেই হচ্ছে রে বাবা। আসলে তোর বাবা জমিদারের কথা মতো এই কালোমণি জঙ্গলে গুপ্তধন খুঁজতে গিয়েছিল, কিন্তু তোর বাবা ফিরে না আসায় জমিদার মশাই ভেবেছে যে তোর বাবা গুপ্তধন নিয়ে পালিয়ে গেছে, জানিস? কি বলছো মা তুমি? কালোমণি জঙ্গলে গুপ্তধন আছে? তাহলে আমিও যাব সেই জঙ্গলে। আমি বাবার নিরুদ্দেশ হওয়ার রহস্য ঠিক খুঁজে বের করব, আর গুপ্তধন পেলে সেটাও সাথে নিয়ে আসবো। আর তাহলে আমাদের কোনো অভাব থাকবে না মা। না না বাবা, তুই ওখানে যাস না। নিশ্চয় ওখানে কোনো বিপদ আছে। যাস না বাবা, যাস না। না মা, আমি যখন বলেছি আমি যাব, তাহলে আমি যাবই। এই বলে রাজু কালোমণির জঙ্গলের দিকে রওনা হয়। আর এইদিকে টুনি ঈশ্বরের কাছে হাত জোড় করে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, হায় ঈশ্বর, আমি যে ভয়টা পাচ্ছিলাম এখন সেটাই হলো। টোনা যেমন জেদ করে ওই গুপ্তধন খুঁজতে গিয়েছিল, ঠিক তেমনি আমার ছেলেটা জেদ করে ওই একই কাজে গেল। ঈশ্বর, তুমি এবার আমার ছেলেটাকে দেখে রেখো ঈশ্বর। আমি এমনই এক অসহায় পাখি যে স্বামী সন্তানকে বিপদ থেকে রক্ষা করতে পারছি না। পোড়া কপাল আমার। এই বলে টুনি অনেক কাঁদতে থাকে। আর ওইদিকে রাজু অনেক দূরের পথ পেরিয়ে সেই কালোমণি জঙ্গলে পৌঁছে যায় আর গুপ্তধন খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিছু খুঁজে পায় না। দূর, আর কোথায় খুঁজবো? কোথায় গুপ্তধন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় রাজুর সামনে এক তান্ত্রিক প্রকট হয় আর তান্ত্রিক বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস তা আমি জানি। তুই চলে যা, চলে যা, তুই চলে যা এখান থেকে। তুই কোনো গুপ্তধন পাবি না। আজ পর্যন্ত কেউই এই গুপ্তধন এই জঙ্গল থেকে নিয়ে যেতে পারেনি, তুইও পারবি না, কারণ এটা যে একটা অভিশপ্ত জঙ্গল। যা, চলে যা, চলে যা বলছি। না, আমি কিছুতেই যাব না। একবার যখন এখানে এসেছি, গুপ্তধনের সন্ধান ঠিক পাবো।
আচ্ছা, আপনাকে দেখে তো তান্ত্রিক মনে হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন গুপ্তধন কোথায় আছে। বলুন না বাবা আমাকে। তোর খুব মরার শখ তাই না রে? তবে যা, মরার জন্য এগিয়ে যা। আমি তোকে গুপ্তধনের সন্ধান দিচ্ছি। ওই যে ওই বনের উত্তরে একটা নীল পাহাড় আছে। ওই পাহাড়ের সীমানা ঘেঁষে একটা লাল নদী আছে, আর সেই নদীর আশেপাশে আছে গুপ্তধনের সন্ধান। এই বলে তান্ত্রিক অদৃশ্য হয়ে যায়, আর রাজু খুশি হয়ে নদীর কাছে চলে যায় আর খুঁজতে থাকে গুপ্তধন। এমন সময় রাজুর পা একটা পাতার স্তূপে পড়ে যায়, আর পাতার স্তূপে পা পড়তে রাজু একটা গর্তে চলে যায়। এ কি, আমি কোন অন্ধকার গর্তে পড়ে গেলাম? ঈশ্বর! এই বলে রাজু ঘাড় ঘোরাতেই অনেক স্বর্ণমুদ্রা, হিরে জহরত দেখতে পায়। তা দেখে রাজু বলে ওঠে, পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি গুপ্তধন পেয়ে গেছি। এবার তো আমি কোটিপতি হয়ে গেলাম। এবার শুধু গুপ্তধন নিয়ে যাওয়ার পালা। কিন্তু গুপ্তধনের পাশে এগুলো কি? মনে তো হচ্ছে কোনো পাখির হাড়হাড্ডি। এই বলে রাজু হাড়হাড্ডির কাছে যায়, আর সেগুলোর মাঝে রাজু একটা আংটি দেখতে পায়। আর আংটিটা তুলে নিয়ে রাজু বলতে থাকে, এ কি, এই আংটিটা তো আমার বাবার হাতে ছিল। তার মানে এই হাড়হাড্ডিগুলো আমার বাবার। তার মানে বাবা এই গুপ্তধনের সন্ধান পেয়েছিল। কিন্তু এই গর্তে থেকে বের হওয়ার উপায় তো দেখছি না। তার মানে বাবা এই গর্তে ঠিকই ঢুকতে পেরেছিল, কিন্তু গর্ত থেকে বের হতে না পেরে বাবা এখানেই মারা গেছে। তাহলে কি আমি বাবার মতো? না না, মায়ের কথা শোনাই উচিত ছিল আমার। কেন যে লোভ করে জেদ করে এখানে আসতে গেলাম। ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো ঈশ্বর। আমার কোনো গুপ্তধন চাই না। এইসব বলে রাজু ভয়ে কাঁপতে থাকে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। তখনই সেখানে পাখিমাতা প্রকট হয়। শান্ত হ বৎস, আসলে তোর লোভ আর জেদই তোকে এই বিপদে ফেলেছে। আমি তোকে এই জন্য শাস্তি দিতে পারতাম, কিন্তু দেব না, কারণ তোর মা যে বড্ড অসহায়। তোর জন্য তোর মা দিন রাত প্রার্থনা করছে, তাই তোকে আমি তোর মার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এই বলে পাখিমাতা রাজুকে সেখান থেকে কিছু স্বর্ণমুদ্রা দেয় আর তাকে তার মায়ের কাছে নিয়ে যায়। এরপর পাখিমাতা সেখান থেকে চলে যায়। রাজুকে দেখে টুনি অনেক খুশি ছিল। রাজু তার মাকে সব ঘটনা খুলে বলে। এরপর থেকে টুনি আর রাজু সেই স্বর্ণমুদ্রা পেয়ে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে।